দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তিন পাহাড়ের কোলে যে কবিতাটি রয়েছে, যেটি সিবিএসইর ক্লাস 10-এর অন্তর্গত, এছাড়াও বেঙ্গলি মিডিয়ামেরও ক্লাস 10-এর অন্তর্গত, কিন্তু সেটি আমাদের পাঠ্যক্রমে নেই। তোমরা যারা এসএসসি দেবে বলে ভাবছো তাদের অবশ্যই পাঠ্য হিসাবে এই কবিতাটি রয়েছে। তিন পাহাড়ের কোলে আমাদের কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে তার পাশে দাঁড়াও। মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা বলতে বলতেই আবির্ভাব হয়েছিল আমাদের খ্যাতনামা কবি ও সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায়ের। 1933 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল। তাদের আদি নিবাস ছিল দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত বহরু নামক একটি গ্রামে। শক্তি চট্টোপাধ্যায়ের পিতার নাম হলো রামনারায়ণ চট্টোপাধ্যায় এবং তার মায়ের নাম ছিল কমলা দেবী। শক্তি চট্টোপাধ্যায় প্রথম জীবনে কলকাতার দি কাশিমবাজার স্কুল অফ ড্রামাতে পড়াশোনা করেছিলেন। 1948 খ্রিস্টাব্দে তিনি কাশিমবাজারের একটি অবৈতনিক স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। 1951 খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করে তারপর সিটি কলেজে ভর্তি হয়েছিলেন এবং 1953 খ্রিস্টাব্দে তিনি সেখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে তার স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। এছাড়াও তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনাও চালিয়ে গিয়েছিলেন বেশ কিছুদিন। তিনি মূলত রূপচাঁদ, পক্ষী ও স্ফুলিঙ্গ সমাদ্দার এই ছদ্মনামগুলিতেই বেশি পরিচিতি লাভ করেছিলেন। 1949 খ্রিস্টাব্দে তিনি শক্তি প্রগতি নামক একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সাথে প্রগতি নামক একটি হাতে লেখা পত্রিকাও তিনি শুরু করেছিলেন। শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের যদি নাম বলতে হয় সেটি হলো কুয়োতলা। তার প্রথম কাব্যগ্রন্থ হলো হে প্রেম হে নৈশব্দ। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো ধর্মে আছো, জিরাফেও আছো, সোনার মাছি, খুন করেছি হেমন্তের অরণ্যে, আমি পোস্টম্যান, প্রভু নষ্ট হয়ে যাই, যেতে পারি কিন্তু কেন যাব ইত্যাদি উল্লেখযোগ্য। তার লেখা মোট কাব্যগ্রন্থের সংখ্যা ছিল প্রায় 51টি। তিনি কবিতা ও সাপ্তাহিকী বলে দুটি পত্রিকা প্রকাশনার দায়িত্ব নিয়েছিলেন। তিনি তার জীবনে প্রচুর পুরস্কার পেয়েছিলেন। সেই পুরস্কারগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আনন্দ পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রভৃতি উল্লেখযোগ্য। 1995 খ্রিস্টাব্দে 23শে মার্চ শক্তি চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে পরলোক গমন করেছিলেন। এবারে আমরা এই যে বইটি দেখছো দশম শ্রেণীর অন্তর্গত এই বইটি, তোমরা যারা এসএসসি দেবে বলে ভাবছো তাদের জন্য এই বইটি, যারা সিবিএসসি বোর্ডে পড়ছো তাদের বইটির চেহারা খানিকটা আলাদা। কবিতা তো একই হয়, কবিতা কোনো আলাদা হয় না, কিন্তু বইটির মলাট আলাদা। তোমাদের এই বইটির সাথে হয়তোবা একই রকম দেখাবে না। যাই হোক, আমি এবার কবিতাটা একটু আলোচনা করব, অর্থাৎ কবিতাটি প্রথমে আগে একটু রিডিং করে নেব। তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায়। অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়াবিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। পথ হারিয়ে যায় যেদিকে সেদিকেই পথ আছেই, ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছেই। বনভূমির ওপারে কোন মনভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শান্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। দেখো, এটি হলো কবিতা। এবারে আমরা যেটি করব, কবিতার উৎস এবং কবিতাটির বিষয়বস্তু একটু লিখিত আকারে দেখে নেব, তারপর আমরা মৌখিক আলোচনা করব। চলো তাহলে একটু লিখিত আকারে এর উৎস এবং বিষয়বস্তুটি দেখে নেই। এই কবিতাটির উৎস শক্তি চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের কোলে। কবিতাটির উৎস হলো তার হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান নামক কাব্যগ্রন্থ। আমরা বিষয়বস্তুটা একবার দেখে নেই। আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি
অনবদ্য কবিতা তিন পাহাড়ের কোলে। এই কবিতায় কবি কোলাহল মুখর কোনো পরিবেশ থেকে রাত্রের অন্ধকারে জনমানবহীন কোনো এক স্টেশনে নেমে অবাক হয়ে যান। প্রকৃতির অঙ্গনে আকাশ ভরা তারা দেখে কবি মুগ্ধ হয়ে যান। কবি সবার উদ্দেশ্যে তাই আহ্বান করেছেন, এমন দেশে যেন সকলেই পথ হারিয়ে ফেলে। পথ হারিয়ে যেদিকে তাকায় বা যেদিকেই তাকানো যাক না কেন, সেদিকেই কুল কিনারাহীন পথের সন্ধান মেলে। এই প্রাকৃতিক পরিবেশেই বিরাজ করে ঝর্ণা, কাদর, টিলা, পাথর, বনভূমি। কবির দিব্য চোখে সেখানে মানুষের অনেক না বলা কথা স্বপ্নে প্রতিভাত হয়। ধীরে ধীরে রাতের অবসানে দিনের আগমন ঘটে। বুকে অঙ্কিত নকশিকাথায় শিশুর কলরব শুনে কবির মনে প্রশ্ন জাগে, নাগরিক জীবনে খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে সহজ সরল জীবনযাপন কখনো কি সম্ভব? এটি তো গেল মূলত লিখিত আকারে বিষয়বস্তু এবং উৎস নিয়ে আলোচনা। এবার একটু মৌখিক আলোচনা করে নেই। দেখো, প্রথমেই বলে রাখি, শহরের দমবন্ধ পরিবেশ থেকে মুক্তির স্বাদ খুঁজতে তিন জোড়া চোখ। তিন জোড়া চোখ অর্থাৎ তিনটি ব্যক্তি বা বলতে পারো তিনজন বন্ধু, শহরবাসী, অবশ্যই শহরবাসী, তারা বেরিয়ে পড়েছেন তিন পাহাড়ের কোলে মুক্তির স্বাদ গ্রহণ করার জন্য। ট্রেন থেকে নেমেই তাদের চোখ আটকে গিয়েছিল নয়নাভিরাম সেই সুন্দর দৃশ্য দেখে। তারায় ভরা আকাশের নিচে সেই জনমানবহীন স্টেশনে নেমে মনে হয়েছিল তাদের যে এমন একটি দেশ আসলে যে কেউ অর্থাৎ সকলেই পথ হারিয়ে ফেলতে পারে। এখানে আরেকটি কথা বলে রাখি, তারা একটু ভোর রাতের দিকেই নেমেছিল, অর্থাৎ দিনের বেলা তারা নামেনি। তারায় ভরা আকাশ, এই শব্দটি শুনেই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সেই সময়টি নিশ্চয়ই গভীর রাত ছিল, না হলে তারায় ভরা আকাশ তারা কিভাবে দেখলো। এছাড়াও যে কোনো স্টেশন, সে তিন পাহাড় হোক বা অন্য কোনো স্টেশনই হোক না কেন, দেখবে রাতের দিকে একটু ফাঁকা থাকে সাধারণত। তো সেই জনমানবহীন স্টেশন, তাছাড়াও যেহেতু পাহাড়ের কোলে স্টেশনটি একটু ফাঁকা থাকাটি স্বাভাবিক, আর তাছাড়াও যেহেতু গভীর রাত ছিল তাই স্টেশনটি ছিল ফাঁকা। সেই স্টেশন থেকে বেরিয়ে যেখানেই পথ হারিয়ে যাক না কেন, সেই জায়গাটিতেই নতুন পথের সন্ধান পাওয়া যায়। ঝর্ণা, কাদর, টিলা, পাথর, বনভূমির পাশ দিয়ে সে পথ চলে গিয়েছে কোনো মনোভূমির দয়ের দিকে। আর নিসর্গ প্রকৃতি সেখানে এসে যেন স্বপ্নে কথা কয়ে যায়, এছাড়াও তাদের হাতছানি দিয়ে যেন ডেকে নিয়ে যায়। এরপর আমরা লক্ষ্য করি কবিতাটিতে বলা হয়েছে, ধীরে ধীরে পূব আকাশে আলোর ঘোমটা খোলে, অর্থাৎ আমরা বুঝতেই পারছি ধীরে ধীরে সেখানে সূর্যোদয় হচ্ছে এবং সূর্যোদয় হওয়ার সাথে সাথে তিন পাহাড়ের কোল চারিদিকে যেন আলোয় ভরে উঠল এবং সেখানে শক্ত সবুজ একটি গা যেন আমাদের কবি সহ আরো যে দুজন ছিল তাদের চোখে ভেসে উঠল। এরপর ধীরে ধীরে গ্রামের সেই সজীব সতেজ মানুষেরা তাদের নিত্য নৈমিত্তিক কাজে সকলেই ব্যস্ত হয়ে পড়ে। কবি এখানে একটি কথা বলেছেন যে শহরের সেই বদ্ধ খাঁচার মধ্যে কি বেঁচে থাকা যায়? আসলে কি বলতো, শহর তো একটু চাপা ধরনের, সেখানে ছোট্ট একটু 1 BHK 2 BHK ফ্ল্যাটের মধ্যে থেকে থেকে শহরবাসী মানুষেরা হাঁপিয়ে ওঠে, তাদের যেন নিঃশ্বাস নিতে সমস্যা হয়। কবির বারবার মনে হয়েছে সেই ছোট ছোট খোপগুলি যেন পায়রার খোপের মতো, সেখানে যেন দম বন্ধ করা পরিবেশ, এবং সেই পরিবেশ থেকে মুক্তির জন্যই আমরা সকলেই একটু শান্তির পরিবেশ খুঁজে পাই। এই জন্য দেখবে আমরাও মাঝে মাঝে দার্জিলিং, গ্যাংটক ইত্যাদি দিকে বেরিয়ে আসি। এখন আমরা সাধারণত এগুলি ছেড়ে অনেকে হোমস্টের দিকে বেশি ঝুঁকছি, কারণ হোমস্টেতে এখন বেশি পরিমাণে আমাদের শান্ত প্রকৃতির সাথে কথা বলার সুযোগ রয়েছে। আসলে দার্জিলিং, সিকিম এগুলিও এখন মোটামুটি একটু চঞ্চল হয়ে উঠেছে এবং সেখানেও ব্যস্ততা ধরা পড়েছে, যার জন্য লোকে একটু হোমস্টের দিকে বেশি ছুটছে। আর এই তিন পাহাড় যে জায়গাটির নাম আমাদের কবি বলেছে, তিন পাহাড়টি হলো আমাদের ঝাড়খণ্ড জেলার অন্তর্গত। দেখবে মালদা থেকে খুব একটা দূর নয়, দিল্লিগামী যে সমস্ত ট্রেন যায় মালদা হয়ে, বা তোমরা যদি রামপুরহাট হয়েও আসো, তাহলে সেই তিন পাহাড় স্টেশনটি অনেক সময় স্টপেজ দেয়, অনেক সময় আবার দেয়ও না। খুব একটা বড় স্টেশন নয়,
ছোট স্টেশন। যাই হোক, মালদা থেকে এই 1.5-2 ঘন্টার রাস্তা, তো খুব একটা দূর নয়। সেই জায়গাটির কথা কবি এখানে বলেছেন। কবি আরো বলেছেন সেই 3 পাহাড়ের যে গ্রামটি রয়েছে, সেই গ্রামটিতে যেন নকশি কাঁথায় আঁকা বিভিন্ন ধরনের ডিজাইন করা, যেন প্রকৃতি তার নিজের হাতে যেন ছন্দবদ্ধ বা ছবি এঁকেছে। কবি দেখেছেন সেই যে 3 পাহাড়ের কোলে যে গ্রামটি রয়েছে, সেই গ্রামটিতে সূর্য ওঠার সাথে সাথে সেখানকার অবোধ শিশুরা কলরব করে ওঠে, এবং যেহেতু একটি শক্ত সবুজ মাঠ তিনি সেখানে দেখেছেন, সেই মাঠেই সেই শিশুরা কলরব করে এবং সেই কলরবেই তাদের কাঙ্ক্ষিত মুক্তি তারা খুঁজে পায়। দেখো, আমি অনেকটাই আলোচনা করলাম এই কবিতাটি নিয়ে। এবারে এই কবিতাটি থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। আজকে ভিডিওটি এই পর্যন্তই। শহর থেকে কতজন ব্যক্তি 3 পাহাড়ের কোলে গিয়েছিলেন? শহর থেকে 3 জন ব্যক্তি 3 পাহাড়ের কোলে গিয়েছিলেন। কবিরা কিভাবে 3 পাহাড়ের কোলে বেড়াতে গিয়েছিলেন? কবিরা ট্রেনে চেপে 3 পাহাড়ের কোলে বেড়াতে গিয়েছিলেন। কবিরা কখন 3 পাহাড়ের কোলে নেমেছিলেন? কবিরা ভোরের আলো ফোটার আগেই 3 পাহাড়ের কোলে নেমেছিলেন। ফ্রেমে কি আটকে গেল? হাওয়াবিলাসী 3 জোড়া চোখ ফ্রেমে আটকে গেল। হাওয়াবিলাসী 3 জোড়া চোখ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন বা কি বোঝানো হয়েছে? শহর থেকে 3 জন বন্ধু বেড়ানোর জন্য এসেছিলেন প্রকৃতির মাঝখানে 3 পাহাড়ের কোলে। এদের চোখকেই হাওয়াবিলাসী 3 জোড়া চোখ বলা হয়েছে। কবি যখন 3 পাহাড়ের কোলে নেমেছিলেন তখন স্টেশনটির অবস্থা কেমন ছিল? কবি যখন 3 পাহাড়ের কোলে নেমেছিলেন তখন স্টেশনটি ছিল আকাশ ভরা তারার নিচে সম্পূর্ণ জনমানবহীন। 3 পাহাড়ের কোলের মতো এমন একটি দেশে এলে কি ঘটে? 3 পাহাড়ের কোলের মতো এমন একটি দেশে এলে হাওয়াবিলাসী সকলেই পথ হারিয়ে ফেলে। দিকে পথ আছেই। কোন দিকে? শহর থেকে 3 পাহাড়ের কোলে বেড়াতে আসা হাওয়াবিলাসী ভ্রমণার্থীরা যেখানে এসে পথ হারিয়ে ফেলে, সেখানেই এক নতুন পথের সন্ধান পায়। সেদিকে পথ আছেই। কোথায় পথের সন্ধান পাওয়া যায়? ঝর্ণা, কাদর, টিলা, পাথর, বনভূমির কাছেই পথের সন্ধান পাওয়া যায়। এদিকে পথ আছেই। এই পথ কোনখানে নিয়ে যায়? 3 পাহাড়ের কোলে পথ হারিয়ে যে পথের সন্ধান পাওয়া যায়, সেই পথ বনভূমির ওপারে মনোভূমির দয়ে নিয়ে যায়। স্বপ্নে কথা কয়। কে কথা কয়? প্রকৃতি স্বপ্নে এসে কথা কয়। তোর ঘোমটা কিভাবে খোলে? পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে। স্বপ্নে কিভাবে কথা বলে প্রকৃতি? স্বপ্নে প্রকৃতি ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর করে কথা বলে। পূব আকাশে আস্তে ধীরে কে ঘোমটা খোলে? পূব আকাশে আস্তে ধীরে ঘোমটা খোলে প্রকৃতি। সূর্য উঠে অন্ধকারের ঘোমটা সরিয়ে। শান্ত সবুজ গা ভেসেছে কোথায়? শান্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। সহজ করে কোথায় বাঁচা সম্ভব নয়? সহজ করে খাঁচায় বাঁচা সম্ভব নয়। 3 পাহাড়ের নকশি কাঁথায় কি শোনা যায়? 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব শোনা যায়। শান্ত সবুজ গা ভেসেছে। এখানে শান্ত শব্দটি ব্যবহারের কারণ কি? গ্রামীণ জনজীবন প্রকৃতি কেন্দ্রিক। প্রকৃতির সান্নিধ্য মানুষকে প্রাণে মনে শান্তি দেয়, তাই শান্ত শব্দটি
ব্যবহৃত হয়েছে।